মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি আপনাদের পড়ে শোনাবো একটি গা ছমছম করা ভূতের গল্প। গল্পটি লিখেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ। গল্পের নাম স্টেশনের নাম ঘুমঘুমি। ভুল করে অন্য কোথাও নেমে পড়ছি নাকি? ট্রেন চলে গেলে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে চারদিক দেখতে থাকলাম। মানুষ নেই, জোর নেই, গাছ নেই, পালা নেই। এ আবার কেমন জায়গা? না, ভুল তো হয়নি। ওই তো হলুদ বোর্ডে লেখা আছে ঘুমঘুমি। যাই হোক, দেখে স্বস্তি পেলাম। তারপর চোখে পড়ল রেলের পোশাক পরা একটা লোক স্টেশনের উঁচু খোলামেলা বারান্দায় দাঁড়িয়ে আছেন। কোনো যাত্রী নামেনি আমি ছাড়া। টিকিট নেওয়ার জন্যও কেউ নেই বলেই মনে হলো। স্টেশনের পেছনে কোয়ার্টারটাও চোখে পড়ল। তখন নিচু প্ল্যাটফর্মে আস্তে আস্তে হেঁটে স্টেশন ঘরের দিকে এগিয়ে গেলাম। বলা বাহুল্য, খুবই হতাশ হয়ে গেছি। এমন একটা অখাদ্য নির্জন স্টেশনে অরুণমা থাকেন তিনি ভাবতেই পারিনি। চারদিকে ধু ধু রুক্ষ মাঠ, কদাচিৎ দূরে একটা গাছ, সেও একবারে ন্যাড়া। আর এদিকে ওদিকে ছোটখাটো পাহাড় বা টিলা। রেল লাইনটা এই মাঠ পেরিয়ে দিগন্তে গিয়ে মিশেছে। কেমন একটা শূন্যতা খাঁ খাঁ করছে চারপাশে। রেলের পোশাক পরা লোকটি আমার দিকে তাকিয়েছিলেন। মুখে গোঁপতাড়ি দেখে আমি সঙ্গে সঙ্গে চিনতে পারিনি অরুণমাকে। বললাম, আচ্ছা, স্টেশন মাস্টার অরুণাই কি আছেন, না বদলি হয়ে গেছেন? এ কথা জিজ্ঞেস করার কারণ, অরুণমা মামাকে আসতে লিখেছিলেন সেই পুজোর পর, আর এখন বৈশাখ মাস। তারপর এতদিন হলো আর কোনো চিঠি লেখালেখি নেই। তা আমার কথা শুনে ভদ্রলোক ভুরু কুঁচকে বললেন, বদলি হবেন মানে? তিনি তো বহাল তবিয়তেই আছেন। তা তুমি কোত্থেকে আসছো? কলকাতা থেকে। অরুণবাবুর মামা হন। অমনি ভদ্রলোক লাফিয়ে উঠে হাসতে হাসতে বললেন, আরে শুকু, তুই? ওরে, তুই এত বড়টি হয়েছিস রে? হ্যাঁ, তুই যা চেনাই যাচ্ছে না রে। আর আমিও দাড়ি গোঁফের আড়ালে অনেক দিন আগে দেখা মুখখানা আবিষ্কার করে ফেলেছি তক্ষুনি। বললাম, ও মামা, আপনাকেও যে চেনা যাচ্ছে না। হ্যাঁ, দাড়ি গোঁফ রেখে একবারে সাধু সন্ন্যাসী হয়ে গেছেন যে। অরুণ মামা আমাকে জাপটে ধরে এগিয়ে গেলেন। স্টেশন ঘরের দরজায় পয়েন্টসম্যানকে ডেকে বললেন, ভজুয়া, দেখেছিস কে এসছে? আমার ভাগ্নে সুকুমার। ভজুয়া আমাকে সেলাম দিয়ে হাসলো। অরুণ মামা বললেন, বাবা ভজুয়া, আমি একে কোয়ার্টারে নিয়ে যাই, তুই থাকিস। সন্ধ্যে 6টা ডাউন আসার সময় হয়ে গেল, সিগন্যাল দিয়ে রাখ। ওকে আরও কিছু নির্দেশ দিয়ে অরুণ মামা আমাকে নিয়ে চলতে থাকলেন। গেট পেরিয়ে একটা চটার মতো জায়গায় কুয়ো আছে দেখলাম। কুয়োর কাছে একটি দেহাতি মেয়ে বালতি করে জল তুলছিল। আমাদের দেখে সে ঘুমটা টানল। অরুণমা বললেন, লক্ষ্মীবাবু, বলতো এ কে? হ্যাঁ, বলতে পারলি না তো? আমার ভাগ্নে রে, ভাগ্নে, কলকাতা থেকে আসছে। আচ্ছা, তুই জল তুলে একটিবার আসবি তো, বুঝলি? একটা মোটে কোয়ার্টার। তার দরজার তালা খুলতে খুলতে অরুণমা বললেন, আমার বন্ধু বলো, দেখাশোনার লোক বলো, এই ভজুয়া আর তার বউ লক্ষ্মী। একজন খালাসি ছিল ঝাঁটুয়া নামে, সে বেটা অনেক চেষ্টা করে বদলে নিয়েছে, আর নতুন লোক আজ অবধি এলো না। কেউ এই ঘুমঘুমে স্টেশনে আসতে চায় না, বুঝলি? তা আমি বললাম, কেন মামা? অরুণ মামা ঘরে ঢুকে বললেন, ও কেন তা বুঝতে পারছো না সুকু? এই পাণ্ডব বর্জিত নির্জন জায়গা কি কেউ থাকতে চায়? কিছুক্ষণের মধ্যেই মানুষ এখানে হাঁপিয়ে উঠবে রে। তাহলে আপনি আছেন যে, আর তাছাড়া ওই ভজুয়া আর তার বউ তো আছে। অরুণ মামা আমার প্রশ্ন শুনে একটু হেসে বললেন, দেখ সুকু, এর কোনো স্পষ্ট জবাব দেওয়া সত্যিই খুব কঠিন। শুধু একটু বলতে পারি যে নির্জন জায়গা থাকতে কোনো কোনো মানুষ হয়তো ভালোবাসে,
এই যেমন আমি, প্রথমে কিছুদিন ভালো লেগেছিল, তারপর খারাপ লাগতে শুরু করলো। তখন পড়াশোনায় মন দিলাম, রাজ্যের বইপত্র কিনে আনি জংশন শহর থেকে, আর পড়ি। তারপর তারপর সব সয়ে গেল। এখন বরং এই জায়গা থেকে চলে যেতে হলেই খুব কষ্ট পাবো। আজ আগে তুই 48 ঘন্টা জার্নিতে ক্লান্ত, বারান্দায় বালতিতে জল আছে, হাত মুখ ধুয়ে নে, আমি না হয় চা জল খাবারে জোগাড় করি। অরুণ মামা চোখ নাচিয়ে ফের বললেন, হ্যাঁ বুঝতেই তো পারছিস, সপাক খায়, কিন্তু আমার রান্নার স্বাদ পেলে আর কলকাতায় তো ফিরতে ইচ্ছে করবে না, বুঝলে। আজ রাতে কি রান্না করবে জানিস? পাঁঠার মাংস। আমি অবাক হয়ে বললাম যে, পাঁঠার মাংস এখানে কোথায় পেলেন মামা? কেন, ওই তো মাইল 5 দূরে চণ্ডিকা দেবীর মন্দির আছে, আমি কাল তোকে সেখানে নিয়ে যাব। ওই মন্দিরে পুরোহিতের সঙ্গে আমার খুব খাতির আছে, ওই বলি পড়লেই প্রসাদে মাংস নিয়ে আমাকে পাঠিয়ে দেন। বলি অরুণ আমার কেরোসিন কুকার ধরাতে ব্যস্ত হলেন। আমি ভেতরে বারান্দায় গিয়ে বালতির ঠান্ডা জলে হাত মুখ পা রগড়ে দিলাম। ক্লান্তি দূর হয়ে গেল। উঠোনের কোনায় পাঁচিল ঘেঁষে একটা প্রকাণ্ড জবা গাছে বড় বড় ফুল ফুটেছে। এই রুক্ষ নীরস শ্রীহীন তেপান্তরে ওই ফুলগুলো দেখে কি যে ভালো লাগলো। ফুলগুলো যে সত্যিকার ফুল বিশ্বাস করাই কঠিন। চোখ জুড়ে যাচ্ছে তো বটেই। এমন গোলাপি পাপড়ি এবং হলুদ পরাগের জবা আমি এর আগে কোথাও দেখিনি। আর তার চেয়ে আশ্চর্য ব্যাপার, জবা ফুলে গোলাপের মতো মিঠে ঝাঁঝালো গন্ধ কেন? কাছে গিয়ে খুঁজছিলাম পাশে কোথাও গোলাপ গাছ আছে নাকি, কিন্তু না, আর কোনো ফুল গাছ নেই, শুধু একটাই জবা গাছ, প্রকাণ্ড ঝাড়। আমি তাজ্জব হয়ে ভাবছি যে একটা নতুন ব্যাপার তাহলে দেখলাম, জবা ফুলে গোলাপের গন্ধ। ঠিক সেই সময় পাঁচিলের ওপর একটা বছর 10-12 বয়সের মেয়ের মাথা দেখা গেল। আমি একটু চমকে উঠেছিলাম। তারপর মেয়েটি পাঁচিল ওপর উঠে পা ঝুলিয়ে বসল। তখন সূর্য ডুবে গেছে ঘুমঘুমির মাঠে, ফিকে গোলাপি আলোটা মুছে গেছে। মেয়েটি হাসি মুখে আমার দিকে হাত বাড়িয়ে দিল। তার কোঁকড়ানো চুলগুলো ঈষৎ লালচে, চোখের তারা নীল, মেম সাহেবদের মতো, আর গায়ের রং একবারে ধবধবে সাদা। বললাম, কোথায় থাকো খুকুমনি? ফ্রক পরা খুকুমনিটি হেসে বাইরের দিকে আঙুল তুলে দেখালো। কিন্তু বাইরে তো কোনো বাড়ি দেখিনি কোথাও। হ্যাঁ, একটা ছোট্ট ঘর আছে বটে, সেখানে সম্ভবত ভোজবাড়াই থাকে। তাহলে ভোজবাড়ি মেয়ে? মেয়েটি হাত বাড়িয়ে আবার ফিসফিস করে বলল, একটা ফুল দাও না। যেই ফুল ভাঙতে হাত বাড়িয়েছি, পিছনে অরুণমা বলে উঠলেন, আরে ও কি করছিস শুকু, ফুল তুলছিস নাকি? কখনো এই কাজটি করবে না বাবা, ওই ফুলগুলো সব মানসিক করা, প্রতিদিন সেই চণ্ডিকার মন্দিরের লোক এসে নিয়ে যায়। আমি অপ্রস্তুত হেসে বললাম, মামা ওই মেয়েটা ফুল চাইছিল কি না, তাই। অরুণ মামা আমার কাছে দৌড়ে এসে বললেন, মেয়েটা? কোন মেয়েটা? ওই যে। বলেই আমি পাঁচিলের দিকে মুখ তুলে, কিন্তু কাকে আর দেখতে পেলাম না। তাহলে নির্ঘাত বেচারি লাফ দিয়ে নেমে পালিয়েছে অরুণ মামার ভয়ে। অরুণ মামা পাঁচিলের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে শুধু বললেন, হুম। তারপর আমার হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেলেন। ঘরে গিয়ে চাপা গলায় বললেন, একটা কথা বলি শোন শুকু, এই ঘুমঘুমি বড় অদ্ভুত জায়গা, এখানে অনেক কিছু দেখবি, কিন্তু সাবধান, মাথা ঠিক রাখবি। অবাক হয়ে বললাম, অনেক কিছু দেখবো মানে? অরুণ মামা গম্ভীর মুখে বললেন, ওই মেয়েটা কে ছিল জানিস? আগেকার অ্যাংলো ইন্ডিয়ান স্টেশন মাস্টারের ছোট মেয়ে মঞ্জু। বছর 10 আগে মঞ্জুর ট্রেনে কাটা পড়েছিল। আনমনে লাইন ওপর খেলা করছিল, ট্রেনে হুইসেল শুনতে পায়নি। আমি সঙ্গে সঙ্গে শিউরে উঠেছি। তাহলে কি আমি মঞ্জুর ভূত দেখলাম? অসম্ভব, আমি প্রত্যক্ষ দেখলাম। নিশ্চয়ই মামা আমার সঙ্গে তামাশা করছেন। মনের তলায় ভয় এসে চুপি চুপি দাঁড়িয়েছে বটে, কিন্তু মুখের ভাবে সাহস রেখে হেসে বললাম, দেখো মামা, ওরা ভূত প্রেতে আমার কোনো বিশ্বাস নেই। কিন্তু অরুণ মামা একটুও হাসলেন না, আরও গম্ভীর হয়ে বললেন, হ্যাঁ তুমি এখন সমস্ত ছেলেটি হয়ে উঠেছ, ভূত প্রেতে বিশ্বাস না থাকারই কথা,
বিশেষ করে কলকাতা থাকো তুমি, সেখানে আলোর দেশ। কিন্তু বাবা সুকু, এ হলো অন্ধকারের দেশ। শহর তো দূরের কথা, গ্রাম বলতে ধারে কাছে কিছু নেই। সবচেয়ে কাছের গ্রামটির দূরত্ব কত জানো? 7 মাইল। অবশ্য দেবীচণ্ডিকার মন্দির আছে মাইল 5 দূরে, কিন্তু সেখানে থাকেন শুধু পূজারী আর তার একজন লোক। তাই বলছি, এই ঘুমঘুমি স্টেশনে অনেক বিচিত্র ব্যাপার তুমি দেখতে পাবে। অরুণ মামাকে অবিশ্বাস করাও তো যায় না। আমার মায়ের দূর সম্পর্কের দাদা এই ভদ্রলোককে অবশ্য খুব কমই দেখেছে আমাদের বাসায়। 2 বছর অন্তর একবার করে দেখা দিয়ে এসছেন মাত্র, তারপর আর পাত্তা নেই। গত 2 বছর এমনি বেমালুম নিপাতে থাকার পর পুজোর ঠিক আগে একটা চিঠি পেয়েছিলাম। ঠিকানা দিয়ে আসতে লিখেছিলেন, আসার সময় আর পায়নি। হঠাৎ কদিন আগে মা একটা কি যেন দুঃস্বপ্ন দেখেন, ফুলে আমায় বলেননি, কিন্তু তারপর থেকেই তাগিদ দিচ্ছিলেন ওই যে অরুণদের কাছে গিয়ে যেন খবরটা নিয়ে আসি, কেমন আছেন। তাই এমনি করে আসা। কিন্তু ওই অল্প স্বল্প পরিচয়ই অরুণবাবু যতটুকু জেনেছিলাম, মনে হয়েছিল উনি বেশ জেদি, গম্ভীর প্রকৃতির এবং সাহসী মানুষ, যাকে বলে ডান পিটে। এখনো বিয়ে থা করেননি, কাছের আত্মীয় স্বজন কেউ কোথাও নেই, একা থাকেন বরাবর। ওর মতো মানুষের পক্ষে ঘুমঘুমি আদর্শ জায়গা হলেও অবাক হওয়ার কিছু নেই। কিন্তু এমন ভুতুরে ব্যাপারের মধ্যে উনি পড়ে আসেন যে আমি তো বেশ অবাক হলাম। ফের হেসে বললাম, হ্যাঁ, তাহলে মঞ্জুকে আপনি অনেকবার দেখেছেন মামা? খুব জ্বালায় বুঝি? অরুণ মামা মাথা তুলে বললেন, হ্যাঁ, মেয়েটা পাজির পাঝাড়া, সারাক্ষণ জ্বালায়। স্টেশনে আপন মনে কাজ করছি, হঠাৎ কাগজপত্র ছড়িয়ে দিয়ে পালায়। খিলখিলি করে হাসতে হাসতে মাঠের দিকে পালিয়ে যায়। ভুজোকে জিজ্ঞেস করে দেখিস না, ওকে কার কম জ্বালায়? ওর টিকি ধরে টানে, হাঁটুর পেছনে আচমকা সুটসুড়ি দেয়, আর ভুজুয়া আছাড় খায়। পাজি মেয়েটার জন্য বড্ড ঝামেলায় পড়তে হয় মাঝে মাঝে। একবার তো ট্রেন আসছে, লাইন ক্লিয়ারের। বলতে বলতে হঠাৎ থেমে অরুণামা জানলার দিকে তাকিয়ে ধমক দিলেন, হ্যাঁ মঞ্জু, যাব নাকি? তবে রে পাজি মেয়ে। উনি দরজা অবধি তাড়া করে গিয়ে ফিরলেন। কেরোসিন কুয়ার কাছে বসে কেটলির ফুটাতে জলে চা পাতা ফেলে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়তে থাকলেন। ততক্ষণ আমি বিস্ময় ও আতঙ্কে ঘামতে শুরু করেছি। আগে জানলে কখনো এমন জায়গায় আসতাম না। ওরে বাবা, এই যে সারাক্ষণ ভূতপ্রেত নিয়ে থাকা! ভয়ে ভয়ে জানলার বাইরে তাকাচ্ছিলাম। মঞ্জুকে দেখতে পেলে এবার নিশ্চয়ই ভিড়মি খেতাম, সন্দেহ নেই। জানলার বাইরে আকাশে 2-3টে নক্ষত্র সবে ফুটে উঠেছে। সেই নক্ষত্র ছাড়া আর কিচ্ছু নেই। একটু পরে দুজনে বসে চা খাচ্ছি। অরুণা বললেন, হ্যাঁ, আর যা বলছিলাম, এই স্টেশনে অনেক ট্রেন বা মালগাড়ি আসতে যেতে দেখবে। কোনোটা থামবে, কোনো যাত্রী নামবে। কিন্তু জেনে রাখো, কোনো কোনো গাড়ি কিন্তু মিথ্যে গাড়ি। তার মানে রেলগাড়ি নয়, সে ভুতুরে ট্রেন কিংবা ভুতুরে মালগাড়ি, যার যাত্রী, চেকার, গার্ড, ড্রাইভার, ফায়ারম্যান সবাই ভূতপ্রেত। যে যাত্রী নামবে সেও জানবে ভূত ছাড়া মানুষ নয়। তাই তো তখন তোমাকে নামতে দেখে আমি মনে মনে তৈরি হচ্ছিলাম, ভূত হলে এইসব থাপ্পড় কষাবো। শুনে আমি তো আঁতকে উঠে বললাম, ওরে বাবা! অরুণ মামা সস্নেহে আমার পিঠে হাত রেখে সান্ত্বনা দিলেন, হে পাগল, তোকে থাপ্পড় মারতাম নাকি? তুই তো মানুষ, দেখলেই চেনা যায়। এই প্রথম আমার মনে হলো অরুণ মামা আমার পিঠে যে হাতটা এইমাত্র রেখে তুলে নিলেন, সেটা অস্বাভাবিক ঠান্ডা। জামার তলায় পিঠের সেই অংশটুকু যেন কতক্ষণ জমে নিঃসাড় হয়ে রইল। সন্দিগ্ধ দৃষ্টিতে অরুণামাকে দেখে নিলাম মাঝে মাঝে, তারপর খুব সাহসের সঙ্গে মনে মনে তৈরি হতে থাকলাম। ঘুমঘুমিতে যখন এসেই পড়েছি, অত সহজে কাবু হব না। ভূতের সঙ্গে লড়াই করি, বীরের মতো প্রাণ বিসর্জন দেব। কিন্তু অরুণ মামা যে ভূত নন তার প্রথম অকাট্য প্রমাণ, কিন্তু মারা যাননি। মারা গেলে নিশ্চয়ই খবর পেতাম। আত্মীয় বলতে তো যদ্দূর জানি একমাত্র আমরাই আছি। আর দ্বিতীয় অকাট্য প্রমাণ, ভূত কখনো এমন চমৎকার চা কিংবা পাঁঠার মাংস রান্না করতে পারে না। আর ভূতের রান্না খেয়ে হজম করাও তো সহজ কথা নয়। সে তো দিব্যি হজম হয়ে গেল। ভূতের পাশে শুয়ে রাত কাটিয়ে সকালে নিজেকে জ্যান্ত আবিষ্কার করাও কি যায়? মোটেও না। সারা রাত গভীর ঘুমে ঘুমিয়েছি। অরুণা ভূত হলে
ঘাড় মটকাবার এমন সুযোগ কি কখনো ছাড়তেন নাকি? অতএব যত খুশি হলাম তত সাহসও পেলাম। অরুণমা যখন মানুষ, তখন ভুজুয়া লক্ষ্মীও মানুষ ছাড়া ভূত নয়। কিন্তু হায়, থাক, সে কথা পরে। শুধু আগের স্টেশন মাস্টারের মেয়ে হতভাগিনী মঞ্জুর ব্যাপারটা আমার কাছে ধাঁধা থেকে গেল। কতবার উঠোনে জবা ফুলের গাছের কাছে গিয়ে দাঁড়ালাম সারাটা সকাল, কিন্তু সে আর ফুল চাইতে এলো না। ফ্রক পরা সুন্দর অতটুকু মেয়েটা পয়সার কত হবে, 10-12 বছরের বেশি নয়। তাকে আবার দেখতে পেলে জিজ্ঞেস করতাম, ভূত হওয়াটা সুখের না দুঃখের? ভূতেরা থাকেই বা কোথায়? একসময় হঠাৎ আবিষ্কার করলাম, জবা ফুলগুলো তো কালকের মতো সুগন্ধ ছড়াচ্ছে না, স্বাভাবিকভাবেই আবার তারা গন্ধহীন হয়ে গেছে। তখন আমার ভীষণ চমক লাগলো। তাহলে কি মঞ্জুর আবির্ভাবের সঙ্গে সেই মিষ্টি গোলাপ ফুলের গন্ধের কোনো সম্পর্ক আছে? নিশ্চয়ই আছে। মঞ্জু এসেছিল বলেই জবা ফুলের মধুর গন্ধ ছড়াচ্ছিল। এই গন্ধ মঞ্জুই নিয়ে আসে। পরে আমি এই কথাটা তুলেছিলাম আমার অরুণ মামার কাছে। উনি বললেন, হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ শুকু। মঞ্জুর বাবা ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান, মা বাঙালি মেয়ে, তাই মেয়ের নাম মঞ্জু রেখেছিলেন। ভদ্রমহিলা কিন্তু খ্রিস্টান হয়েও দেবী চণ্ডিকার ভক্ত ছিলেন শুনেছি। ওই জবা গাছটা তাঁরই লাগানো। নিয়মিত পুজোর ফুল দিয়ে আসতেন। 5 মাইল রাস্তা একা যেতেন, একা ফিরে আসতেন। খুব সাহসী মহিলা ছিলেন। মঞ্জু ওইভাবে ট্রেনের চাকায় মারা যাওয়ার পর উনি নাকি পাগল হয়ে যান। তারপর আর তার পাত্তা পাওয়া যায়নি। অ্যাংলো ইন্ডিয়ান স্টেশন মাস্টার অনেক খোঁজাখুঁজি করেছিলেন। পরে তিনি বদলি হয়ে যান আজিয়াবাদ জংশনে। শুনেছি আবার বিয়ে করেছেন, ছেলেপুলেও হয়েছে। এসব কথা শোনার পর মঞ্জুর মায়ের জন্য দুঃখ হলো। মঞ্জু তো ইচ্ছে করলে ওর মাকে খুঁজে বের করতে পারে, ভূতপ্রেত পারে নাই বা কি? মাকে দেখা দিলে মায়ের প্রাণে শান্তি আসে। আচ্ছা, আবার যদি ফুল তুলতে আসে মঞ্জু, তাকে বলবো তার মায়ের কথা। কিন্তু আমার প্রতীক্ষা ব্যর্থ হয়, আর মঞ্জুকে দেখি না। জবা ফুলও সুগন্ধ ছড়ায় না আর। এমনি করে 2 দিন কেটে গেল। এই 2 দিনে আর কোনো অদ্ভুত ব্যাপার আমার চোখে পড়ল না, তাই সাহসও বেড়ে গেল। বিকেলে অনেকটা দূর অবধি রেল লাইন ধরে একা বেরিয়ে এলাম। ফিরে এলে অরুণম একটু বকাবকি করলেন। তারপর বললেন যে বেড়াতে গেলে যেন আমি ভুজুয়াকে সঙ্গে নিয়ে যাই। পরদিন বিকেলে মামার কথা মেনে ভুজুয়াকে সঙ্গে নিয়ে বেরোলাম। ভুজুয়া চমৎকার বাংলা বলতে পারে। সে স্টেশনে 10 বছর ধরে আছে। অনেক ভুতুরে ব্যাপার দেখে দেখে তার সয়ে গেছে। সেই সব গল্প শুনিয়ে কান ঝালাপালা করে দিল আমার সারা পথ। 1/2 মাইল যাওয়ার পর দেখি একটা ছোট্ট নদী, জল শুকিয়ে বালির চড়া পড়ে আছে। এখানে ওখানে ছোট বড় পাথর ছড়ানো আছে অজস্র। দূর থেকে মনে হবে একপাল হাতি দাঁড়িয়ে বা বসে আছে চুপচাপ। ব্রিজের ওপর দিয়ে লাইনটা চলে গেছে দূরের দিকে। আমরা নদীতে নেমে গেলাম। একটা পাথরে বসে সূর্যাস্ত দেখতে থাকলাম। বোঝা লোকটি দেখি মহা গপ্পবাজ, অনবরত কথা বলছে। আমি কান করছি না। একসময় সূর্যাস্তের পর সে হঠাৎ থেমে চাপা গলায় বলে উঠল, খোকাবাবু, আর বেশিক্ষণ এখানে থাকা ঠিক নয়, উঠুন, এবার ফিরে যাই। আমি বললুম, কেন বলো তো, ভূত আসবে নাকি? ভুজুয়া কেমন যেন হাসলো, হেসে বলল, না খোকাবাবু, ভূতের ভয় আর আমি করি না। আমার বউ তো করি না, আর আপনার মা বাবুও না। কেউ আমরা ভয় পায় না ভূত দেখে। তাহলে আর থাকার ঠিক নয় কেন বলছো? ভজুয়া ভয়ার্ত চোখে নদীর ধারকার টিলা দেখিয়ে বলল, ভূতের চেয়ে সাংঘাতিক একজন ওখানে থাকে খোকাবু। চুরাইল কাকে বলে জানেন? চুরাইল? সে আবার কি? ওই যে শাকচুনি না কি বলে যেন আপনাদের বাংলা মুল্লুকে? কালো কুচকুচে গায়ের রং, মুখটা প্যাঁচার মতো, লম্বা শরীর, চোখ দুটোর পাতা নেই তাই পলক পড়ে না, মেয়েদের মতো সাদা কাপড় পরে থাকে। আর খোকাবু, তার দুটো পা পিঠের দিকে, মানে উল্টো দিকে ঘোরানো। উল্টো পায়ে হেঁটে ধীর তাকিয়ে সে আপনার দিকে এগিয়ে আসবে। আপনাকে সে মন্তর দিয়ে আটকে ফেললে আপনি আর নড়তেও পারবেন না। তারপর এমন একটা বিচ্ছিরি চেঁচানি চেঁচিয়ে উঠবে, তা শুনলে
একবারে রক্ত ঠান্ডা হয়ে যাবে খোকাবাবু, তাই বলছি এবার চলে আসুন। হো হো করে হেসে বললাম, ভজুয়া, তুমি ভেবো না, তোমাদের চুড়াইল আমার একটুও ক্ষতি করতে পারবে না। ভজুয়া পাথর থেকে নেমে দাঁড়ালো, বলল, খোকাবাবু, আপনার ভালোর জন্যই বলছি, এখন চুড়াইলটা বেরোনোর সময় হয়ে এসছে। আমি জেদ ধরে বললাম, তুমি যাও ভজুয়া, আমি যাব না। ভজুয়া আবার কি বলতে যাচ্ছে, আচমকা সে টিলার দিকে তীব্র চেরা গলার চেঁচানি শোনা গেল, কতকটা এইরকম, আই। ভুজা ঠিকই বলেছিল, ওই চিৎকার কখনো মানুষের তো নয়, কোনো জন্তুরও নয়। পৃথিবীর কোনো শরীরী প্রাণী এমন অমানুষ চিৎকার করতেই পারে না। ওই চিৎকার শুনলে সত্যি গায়ে রক্ত একবারে হিম হয়ে যায়, হৃৎপিণ্ডে খিল ধরে, শ্বাস প্রশ্বাস ফেলতেও মনে থাকে না যেন। ভুজাকে দেখলাম চোখের পলকে ব্রিজের উপর পৌঁছে গেছে। আমার পা দুটো আটকে গেছে নদীর বালিতে। পাথর থেকে নেমেছি, কিন্তু পা তোলার ক্ষমতা নেই। সেই অবস্থায় টিলাটার দিকে তাকিয়ে দেখি, হ্যাঁ, একটা আবছা মূর্তি তরতর করে নেমে আসছে আমার দিকে। ওই তাহলে চুড়াইল, এবং সত্যি আমি আটকে গেছি, নড়তেও পারছি না। কয়েক মুহূর্ত পরে নদীর কিনারায় পৌঁছে গেল চুড়াইলটা। তারপর পাথর ডিঙিয়ে আমার দিকে এগিয়ে এলো। যে পাথরে বসেছিলাম একটু আগে, সেটার উপর সে দাঁড়াতেই তাকে স্পষ্ট দেখতে পেলাম। হ্যাঁ, ভুজুয়া ঠিকই বলেছিল, এমন কুৎসিত ভয়ঙ্কর চেহারা আমি কখনো দেখিনি, কল্পনাও করিনি। এই আবছা অন্ধকারে তার চোখ জোড়া জলজল করছে, নিষ্পলক চোখ। তারপর সে বিকট চিৎকার করে উঠল আগের মতোই, আমার কানে যেন ঠান্ডা বরফের সূচ ঢুকে গেল। আমি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান হলো, আমি বুঝতে পারলাম না কোথায় আছি। একটু পরে যেন টের পেলাম শক্ত মাটিতে শুয়ে আছি, এবং কে যেন আমার মুখে জলে ঝাপটা দিল। তখন চোখ খুলে দেখি একটা পিদিম জ্বলছে। বদ্ধ এবং ছোট্ট একটা জায়গায় আমি নগ্ন পাথরে মেঝেই শুয়ে আছি। ধুরমুর করে উঠে বসতেই কে যেন হিন্দিতে বলল, হ্যাঁ, তবিয়ত ঠিক হয় বেটা, শরীর ঠিক আছে তো? একজন লেংটি পড়া জটাজুটাধারী সাধুকে দেখতে পেলাম আমার পিছনে বসে আছেন। তার এক হাতে একটা পিদিম, অন্য হাতে জলের লোটা। এবার লোটাটা এগিয়ে দিয়ে বললেন, পিও বেটা, জল খাও। ঢকঢক করে জল খেয়ে মাথা এবার পরিষ্কার হয়ে গেল। বললাম, আমি কোথায় আছি? সাধু বললেন, হ্যাঁ, আমার ডেরায় আছো বাবা, কোনো ভয় নেই। আমি এখানে কেমন করে এলাম? আমি তুলে নিয়ে এসছি। নদীর চড়ায় অজ্ঞান হয়ে পড়েছিলে। ভাগ্যিস আমি তখন যাচ্ছিলাম নদীর বালি খুঁড়ে জল আনতে, আমি তো খুব বিপদে পড়ে যেতে। এসব পাহাড়ে খুব চিতাবাঘের উপদ্রব আছে, মরা হবে তোমাকে খেয়ে ফেলতো। ভগবানের দয়ায় তুমি জোর বেঁচে গেছো বেটা, বলে সাধু হাসতে থাকলেন। বললাম, তাহলে দেখছি চুড়াইলটা আমাকে মেরে ফেলতে পারেনি? সাধু গম্ভীর হয়ে তাকালেন আমার দিকে, বললেন, চুড়াইল? হ্যাঁ সাধু বাবা, আমি একটা চুড়াইলকে দেখে আর তার চিৎকার শুনে জ্ঞান হারিয়েছিলাম। সাধু আবার হো হো করে হেসে উঠলেন, ওহো, বুঝেছি, তুমি কাকে চুড়াইল বলছো। বেটা, বোকা লোকেরা তাই রটিয়েছে বটে, ও চুড়াইল নয়, তোমার আমার মতোই মানুষ। মানুষ? অবাক হয়ে বললাম, হ্যাঁ বেটা, ও এক হতভাগিনী মেয়ে, পাগলি। ওই পাহাড়ের একটা গুহায় থাকে। খিদে পেলে দূর দূরান্তে গ্রামে রাতে গিয়ে খাবার চুরি করে এনে খায়, কারণ ও ভিক্ষে চাইলে কেউ দেয় না। ওর চেহারাটা আগুনে পুড়ে বিভৎস হয়ে গেছে। কেন সাধু বাবা? ওর একমাত্র মেয়ে ঘুমঘুম স্টেশনের ট্রেনে কাটা পড়ে মারা যায়। সেই শোকে ও পাগলিনী হয়ে কোথায় চলে গিয়েছিল। পরে ফিরে এলো যদি, কেউ নির্জন স্টেশন ওকে খেতে পড়তে দেবে? পেটের জ্বালায় বেচারি গ্রামে ভিক্ষে করতে যেত। আর ওর সেই মেয়ের বয়সী কোনো মেয়ে দেখলেই তার দিকে তাকিয়ে থাকতো। একবার হলো কি, বিহারের এইসব গাঁয়ের অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন সব মানুষ ওকে ডাইনি ভেবে আগুনে পুড়িয়ে মারবার চেষ্টা করলো। দুইবার সে গ্রামে পুলিশ এসেছিল সেদিন। পুলিশ এসে হতভাগিনীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তারপর ঘা সেরে উঠলে সে পালিয়ে আসে আবার ঘুমঘুমিতে।
সাধুবাবা দীর্ঘশ্বাস ফেলে ফের বললেন, ওর ও এক বিদঘুটে স্বভাব বেটা, মানুষকে ভয় দেখিয়ে মজা পায়। কিন্তু মাঝে মাঝে শুনি অনেক রাতে মেয়ের নাম ধরে কাঁদছে। আমি সন্ন্যাসী মানুষ বেটা, কিন্তু সে কান্না শুনলে আমিও স্থির থাকতে পারিনি। বললাম, কিন্তু ওর স্বামী তো এখনো বেঁচে আছেন শুনলাম। জংশন না কোথায় যেন আছেন সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক। সাধুজি বললেন, সে খোঁজ কি আর আমি নিইনি? তিনি বছর 5 আগে চাকরি ছেড়ে সপরিবারে অস্ট্রেলিয়া চলে গেছেন। সে ঠিকানা আমি আর জোগাড় করতে পারিনি। যাকগে, অনেক রাত হয়ে গেছে। এখন এই সামান্য রুটিটুকু খেয়ে ভগবানের নাম করে শুয়ে পড়ো বেটা। বহুত তকলিফ হবে জানি, কিন্তু কি আর করবে, এ তো সাধু সন্ন্যাসীর গুহা। এখন নির্ভয়ে ঘুমো। সকালে তোমার পরিচয় হালহদিস সব শুনবো। এখন তুমি অসুস্থ। বলে সাধুজি একটা কম্বল পেতে দিলেন। ওনার থেকে শালপাতায় একটা রুটি এনে সামনে ধরলেন। আমি বললাম, সাধু বাবা, আমায় বরং স্টেশনে পৌঁছে দিন। মামা খুব ভাবনায় পড়বেন আমি না ফিরলে। সাধুজি অবাক হয়ে বললেন, স্টেশন? কোন স্টেশন? আর তোমার মামাই বা কে? কেন, ঘুমঘুমি স্টেশন? আমার মামা সেখানকার স্টেশন মাস্টার। সাধুজি সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি বলছো তুমি? ঘুমঘুমি তো কবের থেকে পুরো হয়ে আছে। সাইনবোর্ড আর ভাঙা স্টেশন ঘাটের গায়ে বড় বড় ইংরেজি হরফে লেখা আছে, অ্যাবান্ডান্ড। আমি হতভম্ব হয়ে বললাম, অসম্ভব। আজ 3 দিন ধরে আমি সেখানে আছি। ঘুমঘুমের টিকিট কেটেই তো সেখানে পৌঁছেছিলাম। সাধুজি আবার হো হো করে হেসে উঠলেন। হ্যাঁ, এই ছেলেটা মাথা দেখছে একবার গড়বড় হয়ে গেছে। ঘুমঘুমি স্টেশনের নামে কোনো টিকিটই নেই। তুমি নিশ্চয়ই ভুল করছো বেটা। হ্যাঁ, ঘুমঘুমের টিকিট চাইলে আলিয়াবাদ জাংশনের বাবুরা আনাড়ি লোক ভেবে পরের স্টেশনের টিকিট দেন শুনেছি। পরের স্টেশনের নাম কি জানো? ঝুমঝুমি। টিকিট তোমার এই প্যান্টের পকেটে ছিল। তক্ষুনি বের করে অবাক হয়ে দেখি, হ্যাঁ ঠিকই তো, লেখা আছে ঝুমঝুমি। আবার অজ্ঞান হয়ে যাওয়া বলে মনে হলো। সাধুবার সঙ্গে পরদিন সকালে 1 মাইল হেঁটে গিয়ে সত্যি দেখেছিলাম ওটা একটা অ্যাবান্ডান্ট বা পরিত্যক্ত স্টেশন। যাত্রী ওঠানামা করে না বলে আজিয়াবাদ নবলগড় ব্রাঞ্চের এই স্টেশনটা কবেই বাতিল হয়ে গেছে। আর কলকাতায় ফিরে গিয়ে শুনি মা চলে গেছেন পাটনা। পাটনা রেলওয়ে হাসপাতাল থেকে টেলিগ্রাম গিয়েছিল, ঝুমঝুমের স্টেশন মাস্টার অরুণ রায় করোনারি থ্রম্বোসিসে মারা গেছেন। হ্যাঁ, ভাঙা স্টেশন কোয়ার্টারে কোনো জবা গাছও ছিল না। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।